লেখিকা রেণু পালিতের শুভ জন্মদিন। আমি একা থাকি, আমার একই ছেলে। ছেলের যখন 14 বছর বয়স তখন ওর বাবা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। উনি রামাচরণ মহাবিদ্যালয়ের ফিজিক্সের লেকচারার ছিলেন। ছেলে আজ 5 বছর থেকে বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকে। বছরে একবার আসে আর সারাদিনে অন্তত একবার হলেও ফোনে কথা বলে। এখানে আমার সাথে আছে আমার সর্বক্ষণের সাথী ডোবারমেন গাবলু। সে আমার বডিগার্ড, সাহায্যকারী ও পাহারাদার। এক কথায় সে আমার সব কিছু। আমি জয়মতী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। বাড়িতে আমার 2 ঘর ভাড়াটে আছে। ওনারা সবাই স্বামী স্ত্রী চাকুরি করেন, কাজেই সারা দিনে ওদের সাথে আমার দেখাশোনা হয় না বললেই চলে। 2 ঘর ভাড়া আর আমার চাকরির টাকা সব কিছু মিলিয়ে আমার আর গাবলুর ভালো করেই চলে যায়। আজ রবিবার, তাই আমি আমার ঘরের পেন্টিং কাজগুলো অল্প অল্প করে সেরে ফেলবো বলে বসার থেকে উঠে দাঁড়াতেই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি মিনতি। আমি বলি, কি রে, এলি? হ্যাঁ মাসি, এলাম, কিন্তু আজ আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। কেন রে? আর বলো না মাসি, আমার ছেলে সুন্দরের আজ জন্মদিন তো তাই। ছেলেটা বন্ধুদের বাড়িতে ও লোকের বাড়িতে জন্মদিন করতে দেখে বায়না করে যে ওরও এবার জন্মদিন করতে হবে। আমি অবশ্য কথা দিয়ে বলেছিলাম ওকে, ভালো করে পড়াশোনা করলে তোর জন্মদিনও পালন করব। তাও কথা রেখেছে বলেই এবার ওর জন্মদিন পালন করছি। তবে আমিও বলে দিয়েছি এই জন্মদিন একবারই করব, আর হবে না। আমি আজ আর মিত্তিরদের বাড়িতে যাব না। তোমার এখান থেকে যাওয়ার পথে একটু বাজার হয়ে কিছু কেনাকাটা করে ঘরে চলে যাব। কতজনের আয়োজন করবি রে মিনতি? আর কি কি খাওয়াবি? না গো মাসি, আমার এত ক্ষমতা কোথায়। আমরা যেই বাড়িতে থাকি ওই যে ঘোষ বাড়ি গো, সেই বাড়িতে আমরা 3 পরিবার থাকি। আর আমাদের মালিকের ঘর। সুন্দর ওর 4-5 জন বন্ধুকে বলেছে, সব মিলিয়ে 15-20 জন হবে। কি কি খাওয়াবি রে? আমি করব হলো লুচি, পায়েস আর ঘুগনি। ও মাসি, তোমাকে কিন্তু যেতে হবে। তুমি যাবে তো মাসি? আমি? না না, আমি বুড়ি মানুষ গিয়ে কি করব? চলো না গো মাসি, সুন্দর খুব খুশি হবে। ও বলেছিল, মা দিদাকে বলো না আমার জন্মদিনে আসতে। আমি বলেছি, না রে সুন্দর, উনি আসবেন না, উনি ব্যস্ত থাকেন। আচ্ছা মিনতি, তুই এখন কাজ সেরে তাড়াতাড়ি ঘরে যা, আর যাওয়ার সময় আমার কথা শুনে যাস। আমি তোর ছেলে সুন্দরের জন্য কিছু একটা দেব, তুই ওটা দিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে যাস। কত বছর হলো তোর ছেলের? না মাসি, তা হবে না, আমি কথা শুনে যেতে পারবো না। আমি জানি তুমি কিছু দেবে আমাকে সুন্দরের জন্য, আমি তোমার থেকে কিছু নিতে পারবো না। তবে তুমি যদি কথা দাও যে তুমি যাবে সুন্দরের জন্মদিনে, তাহলে আমি তোমার কথা শুনে যাব। আর সুন্দর এবার 13তে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, যা। এখন তুই কাজ সেরে নে তাড়াতাড়ি করে। মিনতি যাওয়ার সময় ওর হাতে 500 টাকা দিয়ে বলি, কিছু মিষ্টি নিয়ে যাস। বিকালে 5টা বাজতেই গাবলুকে খাবার দিয়ে 1 কাপ চা খেয়ে সেজেগুজে একেবারে রেডি হলাম সুন্দরের জন্মদিনের যাওয়ার জন্য। যাবার আগে বাজারে গিয়ে কি নেব ভাবতেই মনে হলো সুন্দরের জন্য সুন্দর নাম দিয়ে একটা কেক নিয়ে যাই। আমাদের এখানে বানানো কেক রেডি থাকে, পছন্দ মতো কিছু লিখিয়ে নিতে হলে আধ ঘন্টা সময় লাগে। আমি সুন্দর নাম লিখে দিতে বলে দোকানদারকে বলি, আপনারা কেকটা রেডি করুন, আমি ঘন্টাখানেক পরে আসছি। এমন সময় দেখি বছর 11-12 একটা বাচ্চা ছেলে দোকানে এসে একটা কেক পছন্দ করে। দোকানদারকে কেকের দাম জিজ্ঞেস করে। দোকানদার বলে এর দাম 350 টাকা। ছেলেটি বলে 350 টাকা? অল্প পরে বলে, আচ্ছা আঙ্কেল, এই রকম ডিজাইনের ছোট কেক 100 টাকার মধ্যে পাওয়া যাবে? একদম ছোট হলেও কোনো আপত্তি নেই। দোকানদার ওকে বলে, এই রকম হবে না। দোকানদার নর্মাল টি কেক দেখালো ওকে, ছোট একটা বাটির সাইজের। কেকটা ছেলেটার পছন্দ হয়নি। কেকটা পছন্দ না হওয়াতে বাচ্চাটা অনেকক্ষণ শোকেসের সামনে দাঁড়িয়ে থেকে কেকগুলোর দিকে তাকিয়ে একটু পরেই চলে গেল। আমার সময় নেই দেখে আমিও চলে গেলাম অন্যান্য বাজার করতে। একটু গিয়েই মনে হলো বাচ্চাটা এসেছিল ভালো কেক কিনতে, কিন্তু পয়সার অভাবে পারছিল না কিনতে।
কার ঘরের বাচ্চা কে জানে। কথাটা আমার আগে মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে কত টাকা কত দিকে চলে যায়। যদি বাচ্চাটাকে একটা কেক কিনে দিতাম তাহলে মনটাতে একটু শান্তি পেতাম। মনটা খুব খচখচ করছিল। এখন আর কি করা যাবে। বাজারে গিয়ে সুন্দরের জন্য ক্রিকেট ব্যাট, গ্লাভস, প্যাড কিনে বসে খাই। দোকান থেকে সুন্দরের খাওয়ার জন্য একটা চিকেন রোস্ট আর 2 প্যাকেট বিরিয়ানি প্যাক করে নিয়ে কেকের দোকান থেকে কেকটা নিয়ে মিনতির ঘরে গেলাম। মিনতি আমাকে দেখে খুব খুশি। কোথায় বসতে দেবে, কি করবে না করবে, আমাকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়ে। মিনতিকে বলি, আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আমি ওদের ব্যস্ততাকে গুরুত্ব না দিয়ে বলি, সুন্দরকে ডেকে আন। ঘরে ঢুকে দেখি বেলুন দিয়ে ঘর সাজানো। অল্প পরে মিনতি একটা ছেলেকে হাত ধরে টেনে ঘরে আনতেই দেখি, ও মা, এই তো সেই ছেলেটা যে কেকের দোকানে গিয়ে দরদাম করছিল। ওকে দেখে আমার মনের খচখচটা কেটে মনটা খুশিতে ভরে উঠল। আমাকে প্রণাম করতে যেতেই হাত ধরে বলি, নাম কি? নারায়ণ দে। ঘরে সুন্দর ডাকে, কাঁদছিস কেন? কেন কাঁদে? আমি বলছি মাসি তোমায়, ওর একটা সুন্দর ডিজাইনের বড় কেক লাগে। ছোট কেক ও কাটবে না, আমি ছোট কেক আনিয়েছি, ও তাই কাঁদছে। আমি সুন্দরের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে বলি, ও এই কথা? আচ্ছা, তুই যে মাকে বললি বড় কেক লাগে, তা সেই বড় কেক কিনতে টাকা লাগে না? আমি তো মায়ের থেকে টাকা চাইনি। আমি মায়ের কাছে আমার টাকা জমা রেখেছিলাম, আমি তো সেই টাকাটাই চেয়েছিলাম। তুই টাকা কোথায় পেলি? কি রে, চুপ করে আছিস কেন? বল, তুই টাকা কোথায় পেলি? আমি টাকাটা পেয়েছি বনের কচু বিক্রি করে, পেপার বিক্রি করে। কি বললি? হ্যাঁ দিদা, আমি দুপুরে স্কুল থেকে এসে জলে নেমে কচু লতা তুলে বিকেলে বাজারে বসে বিক্রি করি, আর খুব ভোরে উঠে স্কুলে যাওয়ার আগে আমি এই কলোনিতে ঘরে ঘরে পেপার পৌঁছে দিই। এই পেপারের কাজটা আমি সমীরদাকে বলাতে আমাকে সমীরদা দিয়েছে। এই টাকা দিয়েই আমার পড়াশোনার সব কিছু খরচা করি, আর বাকি টাকা মায়ের কাছে জমিয়ে রেখেছিলাম কেক কিনবো বলে, কিন্তু মা আমার টাকাটা আমাকে দিল না। কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। এইটুকুন ছেলে কত কষ্ট করে পড়াশোনা করে, আবার জন্মদিনের কেক কেনার জন্য কচু বিক্রি করে টাকা জমিয়েছিল। আমি বলি, চোখ মুছে ফেল, আর শোন, মা যে তোকে টাকাটা দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো তোর মায়ের কোনো কারণে টাকাটা খরচা হয়ে গেছে। আচ্ছা, ওই সব কথা এখন থাকুক, আমি তোর মায়ের কাছে পরে জিজ্ঞেস করে নেব তোর টাকার কথা। এখন দেখ আমি তোর জন্য কি কি এনেছি। ওদের ঘরে একটা ছোট টেবিল দেখতে পেয়ে আমি সেটাকে টেনে এনে তার উপর কেকটা সাজিয়ে দিলাম। পাশে অন্য খাওয়ার জিনিস সাজিয়ে ব্যাট বলটা হাতে তুলে দিতেই খুশিতে সুন্দরের চোখটা জলে চিকচিক করছিল। কেকের দিকে বারবার তাকিয়ে দেখছিল। আমি দেখে বলি, কাঁদছিস কেন সুন্দর? ও বলে, দিদা, আমাকে কেউ কোনোদিন এত ভালো জিনিস দেয়নি তো, তাই আমার কান্না পেয়ে গেল। আমি মিনতিকে ডেকে বলি, কেকটা বাদে অন্য সব সরিয়ে নিয়ে যা, এগুলো পরে সুন্দরকে সাজিয়ে খেতে দিবি। কতক্ষণ পরে মিনতি ছোট একটা বাচ্চা মেয়ের হাত ধরে এনে বলে, এই আমার মেয়ে মাসি, এই চাপা দিদাকে প্রণাম কর। আমি প্রণাম নিতে চাইনি দেখে বলে, মাসি, তোমরা প্রণাম না নিলে ওরা শিখবে কোথা থেকে, তাই বাধ্য হয়েই প্রণাম নিতে হলো। আচ্ছা মিনতি, তোর বর কোথায় রে, দেখছি না যে? মাসি, ওর আসতে অনেক রাত হয়ে যায়। এই সময়ের মধ্যে সুন্দরের বন্ধুরাও এসে গেছে। সুন্দর খুব খুশি হয়ে বাড়ির সবাইকে ডেকে কেক আর ক্রিকেটের সেটটা দেখালো। সুন্দরের কেক কাটা হয়ে যেতেই মিনতিকে ডেকে বলি, তাহলে আমি আজ আসি রে মিনতি? না মাসি, তুমি পা তুলে চৌকির উপর উঠে বসো। আজ তুমি তোমার নাতির সব কিছু শেষ হলে তারপর যাবে। আমার তো মা, বাবা, শ্বশুর, শাশুড়ি কেউই নেই, তুমি আমার সব কিছু। তাই তোমার নাতির সব কিছু শেষ হয়ে গেলে আমি তোমাকে নয়নের অটোতে পাঠিয়ে দেব, ওকে বলে রেখেছি। হ্যাঁ দিদা, তুমি এখন যাবে না, তুমি পরে যাবে। অগত্যা বসে রইলাম। সব শেষে মিনতি আমার জন্য রুটি, সবজি, মিষ্টি এনে দিল খেতে। ও জানে আমি রাতে কি খাই। মিনতি ঠিক সেভাবেই নিয়ে এলো, বলে, মাসি খাও। মিনতি, আগে তুই আমার সামনে সুন্দর আর চাপাকে খেতে দে আমি যা যা এনেছি।
চোখের সামনে ওরা দুই ভাই বোনকে খুশি খুশি মুখ করে খেতে দেখে আমার মনে হলো আজ আমি এখানে না এলে আমার অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। দেখে মনে হলো মিনতির ছেলে সুন্দর আর চাপা ভীষণ ভালো আর শান্ত। এখানে এসে আজ আমার অনেক কিছুই পাওয়া হয়ে গেল। ওদের ঘরে গিয়ে ওদের সঙ্গে মিশে আমার মনে হলো আমি অন্য নূতন জীবন পেলাম। পরের দিন মিনতি কাজে এলে আমি জিজ্ঞেস করি, মিনতি, কাল রাতে তোর বর কখন এলো রে ঘরে? মাসি, তুমি প্রায় সময়ই আমাকে জিজ্ঞেস করো ওর কথা, কিন্তু আমি তোমাকে কোনোদিন কিছু বলতে পারিনি বা বলিনি। ওর কথা বলতে আমার রুচিতে বাধ্য, তাই বলিনি। আজ তোমাকে আমি সত্যি কথাটাই বলছি। আমি একা থাকি মাসি, আমার কোনো স্বামী নেই। আজ 7 বছর থেকে আমি স্বামীর সঙ্গে থাকি না। ও আরেকটা বিয়ে করছে, সেখানেই থাকে। এইটা ওর 3 নম্বর বিয়ে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। তুই বললি 7 বছর থেকে স্বামীর সঙ্গে থাকিস না, আবার মেয়ের বয়স বললি 5 বছর। কথাটা বুঝলাম না। হ্যাঁ, কথাটা সত্যি। ও আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও 2 নম্বর বিয়েটা করেছিল। সেই বউয়ের ঘরে চাপা হয়েছে। চাপা হওয়ার পরদিন ওর মা মারা যায়। তখন চাপার বাবা 2 দিনের চাপাকে নিয়ে আমার কাছে এসে আমাকে সব বলে। আমিও সব মেনে নিয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ পরে একদিন ঘুম থেকে উঠে দেখি চাপার বাবা কোথাও নেই। ও সেই যে গেল আর এলো না। আমার ক্ষমতা অনুযায়ী আমি অনেক খোঁজ খবর করেছিলাম। 2 বছর পরে আমি একজনের থেকে খবর পেলাম ও আবারও বিয়ে করেছে। সেই ঘরে একটা মেয়েও হয়েছে। ও আর কোনোদিন এসে চাপার খোঁজ খবর করেনি। সেই থেকে চাপাকে আমি বড় করেছি। চাপা এখন আমার মেয়ে। এখন চাপাকে ছেড়ে আমি 1 মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। এর মধ্যে একদিন তোমাকে বলেছিলাম না, মেয়েটার শরীর খুব খারাপ, অসুস্থ হয়ে পড়েছিল। সুন্দরের জমানো টাকা দিয়ে আমি ওকে বড় ডাক্তার দেখিয়ে ভালো করে তুলেছি। মিনতির কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। মেয়েদের জীবন কত কষ্টের জীবন। ওর নিজেরই চলতো কত কষ্টে, তার মধ্যে ওর স্বামী আবারও একটা মেয়েকে ওর কাছে দিয়ে চলে গেছে। কিন্তু মিনতি এত কষ্টের মধ্যেও চাপাকে, অর্থাৎ ওর স্বামীর সন্তানকে নিজের সন্তান মনে করে নিজের কাছে রেখে বড় করছে। কত বড় মনের মানুষ হলে এমন করতে পারে? নিজের আর ছেলের পেট চালাতেই ওর কত কষ্ট, তার উপর আবারও একটা মেয়েকে বড় করছেও। আমার ছেলে আমার থেকে মিনতির গল্প শুনে বলে, মা, তুমি তো একা একা থাকো, তুমি একটা কাজ করো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি মিনতি মাসিকে আমাদের ঘরের পেছনে একটা ঘর তুলে দাও। ও তোমাকে সর্বক্ষণের জন্য দেখাশোনা করতে পারবে। ছেলের কথা অনুযায়ী আমি ঘর তুলে মিনতিকে আমার কাছে নিয়ে এলাম। আমি তো সকালে স্কুলে চলে যাই। আমি চলে যাওয়ার আগে মিনতি আমাকে খাইয়ে আমার টিফিন বানিয়ে দিয়ে আমি চলে গেলে পরে ও অন্য 2 বাড়ির কাজে যায়। তারপর আমি বাড়িতে এলে আমাকে চা দেওয়ার থেকে রাতের খাওয়া পর্যন্ত সর্বক্ষণ আমার সাথে ছায়া সঙ্গীর মতো লেগে থাকে। আমার ঘরের সব কিছুর দেখাশোনার দায়িত্ব এখন ওর উপর। ওর ছেলে মেয়ে সুন্দর আর চাপার পড়াশোনার দায়িত্ব আমি নিয়েছি। আমি আমার মতো করে ওদের জন্মদিনও পালন করি। আমি স্কুল থেকে ফিরলে সুন্দর এসে খোঁজ খবর নেয়। সন্ধ্যার পরে আমি সুন্দরকে পড়াই। চাপা এসে ও দিদা দিদা করে ডেকে অনেক কথা বলে। মোট কথা এখন আমার বাড়িটা এই 2 দেব শিশুর আনাগোনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।